সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 8তম ক্লাসটি করব, পেজ লেআউট। তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এখান থেকে পেজ লেআউটে গেলার পর প্রথম অপশনটা হলো থিম। এই থিমের কাজ হচ্ছে পেজগুলোকে বিভিন্ন স্টাইলিশ করা। আমি যদি এখান থেকে কোনো একটা লেখাকে পেস্ট করি, সেটাকে সিলেক্ট করে এখান থেকে থিমে ক্লিক করি, ওই লেখাগুলো হালকা হালকা চেঞ্জ হয়, কিন্তু এই কাজটা এখানে হয় না। এই থিমের কাজটা বেশি প্রয়োজন হয় আমাদের পাওয়ার পয়েন্টে। যখন আমরা পাওয়ার পয়েন্ট করবো তখন এই থিমের কাজটা বুঝতে পারবো। তারপর অপশনটা হলো মার্জিন। মার্জিন কাজ কি? মার্জিন কাজ হচ্ছে পেজগুলোকে সেট আপ করা, লেখার উপযোগী করে তোলা। আমরা যখন এখানে এই মার্জিনে ক্লিক করে এখান থেকে যখন নর্মালটা দেবো, পেজের মার্জিনটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে যদি এটা ন্যারোটা দিই, মার্জিনটা একদম চিকন হয়ে গেছে পাশে। এই মার্জিনগুলোকে শুরু করা যায়, বড় করা যায়, শুরু এখান থেকে মার্জিন থেকে করা যায়। তো আমরা এই কাজগুলো আগে করছিলাম রুলারে ডাবল ক্লিক করে পেজ সেট আপ, এখান থেকে মার্জিন করছিলাম 1 1 1 করে। আমি যদি ওকে দিই, 4 থেকে 1 কমে যাবে। ওই সেম কাজটা এখানে আছে, আবার মার্জিন এখান থেকে সবগুলো আছে। আমি যে কাস্টমার যিনি ক্লিক করি, ওই আগের পেজের আপনার চলে আসবে। ওগুলো হচ্ছে মার্জিনের কাজ। তো আমি মার্জিনের কাজগুলো আর বলতেছি না। তারপর হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজ কি? ওরিয়েন্টেশন কাজ হচ্ছে পেজগুলোকে লম্বালম্বি করা এবং আড়াআড়ি করা। আমার যদি কোনো একটা পেজকে লম্বালম্বি কাজ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমি ওরিয়েন্টেশন থেকে প্রোটেক্ট দিব, তখন পেজটা লম্বালম্বি থাকবে। আর যদি পেজটাকে আড়াআড়ি করে যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে ওরিয়েন্টেশন থেকে আমি করতে ল্যান্ডস্কেপ, তখন পেজটা পাশাপাশি বড় হয়ে যাবে। এগুলো আমরা আগে করছিলাম রুলারে ডাবল ক্লিক করে। সেখান থেকে নিচে লেখা আছে ওরিয়েন্টেশন, একটা প্রোটেক্ট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে। তারপর লেখা আছে সাইজ। এই সাইজটা কি? এক একটা পেপার এক এক রকম। আমি যে পেপারে কাজটা করতে চাইবো, ওই পেপারটাকে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যে আমার অ্যাপোজটা প্রয়োজন হয়, তাহলে আমি অ্যাপোজ সিলেক্ট করলাম, এটা এখন অ্যাপোজ সাইজ হয়ে গেছে। যদি লিগেল প্রয়োজন হয়, তাহলে এখানে সাইজ থেকে গিয়ে এখান থেকে আমি লিগেলটাকে খুঁজে বের করে লিগেলটা বের করে দিয়ে দিলাম, এটা হলো লিগেল পেপার। সেম কাজ আমরা এখানে করছিলাম, রোলারে ডাবল ক্লিক, পেপার, এখান থেকে লেটার, লিগেল সবগুলো এখানে করা যাবে। এগুলো সব প্র্যাকটিক্যাল কাজ আমরা আবার করবো, তখন জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো। আমি অবস্থায় অ্যাপোজ দিয়ে ওকে দিচ্ছি, এখান থেকে অ্যাপোজ ওকে। তারপর হচ্ছে কলামসের কাজটা কি? কলামসের কাজগুলো হলো পেজগুলোকে ভাগ করা, আলাদা আলাদাভাবে ভাগ করা। যেমন আমি এখান থেকে যদি কলামে গিয়ে 3 কলামে ক্লিক করি, 3 কলামে ক্লিক করার পর জিনিসটা দেখতে পাবেন এই পেজটাকে 3 ভাগ হয়ে যাবে। দেখছেন, 3 ভাগ হয়ে গেছে। এখন স্যার এখানে বিভিন্ন লেখা লিখতে পারবো। লেখাটা লেখার পর আমি চাচ্ছি লেখাটাকে এই অবস্থা থাকবে। এই অবস্থা থাকা অবস্থায় আমি এখান থেকে লেখা শুরু করবো। সেক্ষেত্রে এখান থেকে কাজটা এখানে যাবে না, তার মানে আমার লেখাটাও কী হবে না, এই জায়গায় যাবে না। আমি যে লেখাটাকে এখানে আনতে চাই, তখন আমাকে কী করতে হবে? এখানে এন্টার দিয়ে যেতে হবে। আমি যখন এভাবে এন্টার দিয়ে ফিল আপ করবো এভাবে করে, তখন আমি এখানে যেতে পারবো। আমি এন্টার দিয়ে ফিল আপ করবো, বাস জিনিসটা দেখছেন এটা চলে আসছে। তার মানে একটা কলাম যতক্ষণ পর্যন্ত ফিল আপ হবে না, ততক্ষণ পর্যন্ত অন্য একটা কলমে যাওয়া যাবে না। কিন্তু আমরা এই কাজটাকে ভিন্নভাবে করতে পারবো, এটা সামনে দেখাবো যে সেম জিনিসটা। তাহলে আমরা আপাতত এই কলামস জিনিসটা বুঝে রাখি। এই কলামসের ভিতরে যে গ্যাপটা আছে ওগুলোকে ছোটো বড় করা যায়। কলামস থেকে আমি যদি মোর কলামে ক্লিক করি, সেখানে থাকবে স্পেসিং, সেখান থেকে আমি যদি 1 করে ওকে দিই, তাহলে এটা বড় হয়ে গেছে। আবার যদি ছোটো করতে যাই, তাহলে আবার ছোটো করে দেবো। এখান থেকে করে দিলাম 0.3, ওকে, জিনিসটা ছুটে গেছে। আবার চাইলে কলাম মাঝখানে দাগ নিয়ে আসা যায়। আমরা যদি এটাকে কন্ট্রোল বি দিয়ে এখানে কোনো একটা লেখা পেস্ট করি, এখন কন্ট্রোল F2 দিয়ে যদি প্রিন্ট প্রিভিউ দেখি, এই কলামের মাঝখানে কিন্তু কি আসে নেই, কোনো দাগ আসে নেই। আমি যদি চাই এই কলামের মাঝখানে দাগ নিয়ে আসবো, সেক্ষেত্রে কলামস থেকে মোর কলামে গিয়ে একটা অপশন লেখা থাকবে লাইন বিটুইন, এই টিকমার্কটা দিয়ে ওকে দিব। এখন দেখতে পাচ্ছেন কলামের মাঝখানে কী দেওয়া আছে, দুইটা দাগ চলে আসছে। কন্ট্রোল F2 যখন প্রিন্ট প্রিভিউ দেবো, দাগটা চলে আসবে। এখন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যখন কলামসে এই লেখাগুলো যখন কেটে দিব, এই দাগগুলো কিন্তু এখন নেই। কেন নেই? কারণ এই কলামসের নিয়ম হচ্ছে যখন এই কলামটা ফিল আপ হবে না, ততক্ষণ পর্যন্ত মাঝখানে কালো দাগটা আসবে না। যখন এই কলামস যদি কোনো ট্যাক্স দিয়ে আমি ফিল আপ করে দেবো, তখন সাথে সাথে দাগটা চলে আসবে। এগুলো হচ্ছে আমাদের কলামস নিয়ে কাজ। আমি কলামসে গিয়ে এখান থেকে করে দেবো 1 কলাম, আগের মতো হয়ে যাবে। এরপর আছে ব্র্যাক্স। এই ব্র্যাক্সের কাজকে আমি যখন ব্র্যাক্সে ক্লিক করবো, ব্র্যাক্সে ক্লিক করার পর এখানে 4টা অপশন আমি একসাথে দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে পেজ, তারপর নেক্সট পেজ, ইভেন্ট পেজ, উড পেজ। এই 4টা কাজ সেম। আমি একটা একটা করে দেখাই। যদি আমি একটা নতুন ডকুমেন্ট নিই, নতুন ডকুমেন্ট নেওয়ার পর এটাকে জুম আউট করি, পেজ লেআউট থেকে ব্র্যাক থেকে আমি যদি পেজ ব্র্যাকে ক্লিক করি, 8টা পেজ চলে আসছে। পেজ ব্র্যাক থেকে আমি যদি নেক্সট পেজে ক্লিক করি, 8টা পেজ আসছে। ব্র্যাক থেকে আমি ইভেন্ট পেজেই আরেকটা আসলো, ব্র্যাক থেকে উড পেজ, এখানেও আরেকটা চলে আসছে।
ওগুলো হচ্ছে কী করা, আলাদাভাবে পেজগুলো নেব। তো আমরা চাইলে এভাবে নিতে পারতেছি, ব্রেক থেকে পেজ ব্রেকে ক্লিক করলে হচ্ছে, অথবা কন্ট্রোল চেপে ধরে এন্টার, কন্ট্রোল চেপে এন্টার দিলে পেজ আছে, যেগুলো আমরা আগে বলছিলাম। এখন এই ব্রেক্সের মধ্যে আরও অপশন আছে। আমি ব্রেক্সে গেলাম, ব্রেক্সে যাওয়ার পর এখানে লেখা আছে কলাম। এই কলাম জিনিসটা কি, আমরা কিছুক্ষণ আগে একটা কলাম নিয়েছিলাম, এভাবে 3 কলাম, অথবা 4 কলাম বাড়তি নেওয়া যাবে। মোর কলাম থেকে এখানে করে দিলাম 5। ওকে, কলাম হলো 5টা। আমি এই কলামে কোনো একটা লেখা লিখলাম। আমি এই লেখা অবস্থায় এখানে কোনো লেখা লিখবো না, একটুকে আমি অন্য একটা কলাম থেকে লেখা শুরু করবো, কিন্তু এই কাজটা অন্য কলমে যাচ্ছে না। তো আমি কীভাবে দেখেছিলাম, এটাকে এন্টার দিয়ে দেখেছিলাম, কিন্তু আমরা এন্টার দিয়ে যাবো না, আমরা যাব ব্রেক থেকে কলামসে ক্লিক করি, তখন এক কলাম থেকে আরেক কলামে কাজটা সুন্দর করে চলে যাবে। দেখছেন, এখান থেকে আমি যদি ব্রেকসে ক্লিক করি, আমি যদি আবার কলামসে ক্লিক করি, সরি, ব্রেক থেকে আমি কলামসে ক্লিক করলাম, আবার চলে আসছে ব্রেক থেকে কলামস। তার মানে এটি কলামসের কাজ হচ্ছে যে এক কলাম থেকে আরেক কলামে যাওয়া, অথবা এটা আমরা শর্টকাটের মতন যেতে পারি, যেটা আমরা আগে বলছিলাম ইনসার্টে থাকতে, যখন টেবলে কাজ করছিলাম তখন, যে এক কলাম থেকে আরেক কলামে যাওয়া যায়, সেটা হলো কন্ট্রোল শিফট এন্টার দিয়ে, কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার, এক কলাম থেকে আরেক কলাম, মানে কলাম ব্রেক। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করে কেটে দিলাম, এখান থেকে কলাম থেকে ওয়ান কলাম করে দিলাম, আবার ব্রেকে গেলাম, ব্রেকে যাওয়ার পর এখানে লেখা টেক্সট রাপিং, এটা এখন লাগবে না, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস জিনিসটি, কন্টিনিউয়াস জিনিসটা করার জন্য আমরা যদি এখানে একটা লেখা লিখি, আমি এখানে যদি লিখি ব্রেকিং নিউজ, এসএসসি পরীক্ষা যদি এখানে খারাপ হওয়ায় পানিতে 100টি দিল, আমি এমনিতে লিখলাম আর কি। ধরুন এটা একটা ব্রেকিং নিউজ হলো, এই ব্রেকিং নিউজটা হওয়ার পর এটা এই নিউজটা উপরে থাকবে, এবং এই নিউজের যে পরবর্তী লেখাগুলো সেগুলো বিভিন্ন ধরনের কলাম আকার ভাগ করে থাকবে, হয় 2 কলাম থাকবে, হয় 3 কলাম, হয় 4 কলাম থাকবে। এখন আমি যদি এটাকে কলাম আকারে ভাগ করি, তাহলে পেজ লেআউট কলাম, আমি 3 কলাম করলাম, এখানে কলাম আকার ভাগ হয়েছে, কিন্তু কাজটা হয়নি। কেন হয়নি? কারণ এই ব্রেকিং নিউজ লেখাটা থাকবে উপরে, বাকিগুলো থাকবে নিচে আলাদা হয়ে। ওই কাজটা করার জন্য যে জিনিসটা আমরা কি রাখবো, উপরে রাখবো, ওই জিনিসের শেষে গিয়ে একটা এন্টার দিব, এন্টার দিলে কাজটা নিচে নেমে যাবে। ওই অবস্থায় ব্রেক থেকে আমরা কি দিব, কন্টিনিউয়াসে ক্লিক করবো, একটা দাগ চলে আসবে। এখন আমি চাইলে কলাম নিতে পারবো, 3 কলাম, তখন ওর উপরে লেখাটা কোনো কী হবে না, পরিবর্তন আসবে না। আমরা চাইলে উপরে লেখাটাকে এখন সিলেক্ট করে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল দিতে সেন্টার করে দিতে পারবো। এখন চাইলে আমরা এখানে ওই লেখাটার বিস্তারিত এখানে লিখতে পারবো, কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন এখানে যে আমরা একটা দাগ নিয়ে এসেছি, ওই দাগটাকে আমরা কেটে দেবো। কাটার জন্য এবার প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্রেক থেকে এখানে দেবো টেক্সট রাপিং, দাগটা চলে যাবে। অথবা সবার শেষে এখানে কাজটা রাখবো, কিবোর্ড থেকে দেবো ডিলেট, দেখছেন দাগটা এভাবে করে চলে যাবে। কলাম থেকে কলাম 1 কলাম। তারপর আমাদের পরবর্তী অপশনটি হলো ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক জিনিসটা কি, আমরা ওয়াটারমার্ক আগে ইউজ করছিলাম, যেটাকে আমরা জলছাপ বলি, সেটা হচ্ছে ইনসার্ট থেকে ওয়াটারমার্ক, এখান থেকে পিকচার দিয়ে ওয়াটারমার্ক করছিলাম। আমরা যখন ইনসার্ট থেকে পিকচার দিয়ে কাজ করছিলাম ওয়াটারমার্ক, সেই কাজটা একটা অসুবিধা আছে আর একটা সুবিধা আছে। একইভাবে পেজ লেআউটটাকে যখন আমরা ওয়াটারমার্কে ক্লিক করবো, এটার একটা সুবিধা আছে আর একটা অসুবিধা আছে। সেগুলো কি আমরা দেখি। আমি এখানে কিছু একটা লেখা পেস্ট করলাম, লেখাটা পেস্ট করার পর আমরা পিছনে প্রথমে কী করবো, একটা ট্যাক্স ওয়াটারমার্ক দেবো। ট্যাক্স ওয়াটারমার্কের কাজ কি, অনেক সময় আমরা বিভিন্ন শিটে দেখতে পারি, বিভিন্ন কোচিং সেন্টারে যে পিছনে কী লেখা থাকে, ওই কোচিং সেন্টারের নাম লেখা থাকে। তো আমরা সেম জিনিস এখান থেকে করবো, ওয়াটারমার্কে ক্লিক করলাম, ওয়াটারমার্কে ক্লিক করার পর এখান থেকে দিলাম কাস্টম ওয়াটারমার্ক। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পিকচার, একটা হচ্ছে টেক্সট। যেহেতু আমরা টেক্সট দেবো, তাহলে আমাদের টেক্সটটা সিলেক্ট করতে হবে। এখান থেকে টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে লিখে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে গহিরা, গহিরা আমি লিখলাম গহিরা সায়েন্স ক্লাব। এই লেখাটা লেখার পর আমি যদি ওকে দিই, এখন জিনিসটা এখানে হালকা করে দেখা যাচ্ছে। এটা আমরা কন্ট্রোল এনে দিলাম, দেওয়ার পর আমি যদি একটু নিচে নামি, এখানে হালকা করে দেখা যাচ্ছে কন্ট্রোল F2 প্রিন্ট প্রিভিউ, দেখছেন এই জিনিসটা আসছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না কালারের কারণে। যখন এইভাবে দেখবেন উপরে কালারটার জন্য পিছনের লেখাটা দেখা যাচ্ছে না, তখন পিছনের লেখাটাকে কী করতে হবে, কালারটা চেঞ্জ করে দিতে হবে। আমি আবার পেজ লেআউটে যাবো, ওয়াটারমার্কে ক্লিক করবো, কাস্টম ওয়াটারমার্কে যাবো,
যাওয়ার পরে এখানে একটা লেখা আছে কালার, এই কালার থেকে আমরা কী করে দিব, একটু রেড করে ওকে দিলাম। এখন জিনিসটা আশা করি দেখতে পারবেন। এখন দেখা যাচ্ছে কন্ট্রোল F2 প্রিন্ট প্রিভিউ, দেখছেন গহিরা সায়েন্স ক্লাব লেখাটা চলে আসছে। এভাবে করে চাইলে আমরা কি ইউজ করতে পারবো, ছবিও ইউজ করতে পারবো, অথবা যে কোনো লোগো ইউজ করতে পারবো এই ওয়াটারমার্কের মাধ্যমে। আমি এখানে ওয়াটারমার্কে ক্লিক করলাম, ওয়াটারমার্কে ক্লিক করার পর কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পর এখানে সাইজ লেখা আছে, আমি যদি এখান থেকে ছোটো বড় করে এখানে করা যাবে। তারপর চাইলে ফন্টগুলোকে চেঞ্জ করা যায়, টাইমস নিউ বা নিউ করতে পারবেন। এবং এখান থেকে চাইলে হরিজেন্টাল করে আমি যদি ওকে দিই, এটা পাশাপাশি কী হয়ে যাবে, আপনার লম্বা হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আমি যদি সবগুলোকে সিলেক্ট করে যদি ব্যাক স্পেস দিই, লেখাগুলো কি চলে গেছে? না, লেখাগুলো কিন্তু রয়ে গেছে। এই লেখাগুলো সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে হবে না, এগুলোকে কাটার জন্য আমাদের কী করতে হবে, ওয়াটারমার্কে গিয়ে নো ওয়াটারমার্ক দিতে হবে। কাস্টম ওয়াটারমার্কে যাবো, এখান থেকে নো ওয়াটারমার্ক দিয়ে যদি ওকে দিই, তারপর লেখাটা চলে যাবে। এখন আমি যদি এখানে ইমেজ নিয়ে আসি, আমি একটা ইমেজ আনি, ওয়াটারমার্কে গেলাম, কাস্টম ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, এখান থেকে দেবো সিলেক্ট পিকচার। এখান থেকে যখন আমরা পিকচার নিয়ে আসবো, এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম, এখান থেকে পিকচারটা এনে দিলাম ইনসার্ট, ওকে। এখন দেখতে পাচ্ছেন পিছনে ওই লোগোটা দেখা যাচ্ছে, কন্ট্রোল F2 প্রিন্ট প্রিভিউ, দেখছেন লোগোটা চলে আসছে। আমি যদি এই পেজে দেখাই, এই পেজে আসছে লোগোটা। এখন এটা তো কিন্তু অনেক সহজ চলে আসছে, আমার থেকে বাড়তি কাজ করতে হয়নি। এখানে এই কাজটার দুইটা দিক আছে, একটা হচ্ছে ভালো, একটা খারাপ। এটা খারাপ দিক থেকে, এটা খারাপ দিক হচ্ছে যে আমরা এই লোগোটাকে কোনো কী করতে পারবো না, মুভ করতে পারবো না। এটা যেখানে আসবে সেখানে বসে থাকবে, এটাকে মুভ করা যাবে না। আর এটা সুবিধা হচ্ছে আমি যদি এক পেজে নিই, প্রত্যেক পেজে অটো চলে আসবে, আমার থেকে আর আনার কী হবে না, প্রয়োজন হবে না। এখানে পেজ হলো একটা, এটা এক পেজ আনলে সব পেজে চলে আসবে। আমি যদি এই পেজটা একটু জুম আউট করলাম, করার পর কন্ট্রোল এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে অটো চলে আসতেছে, আমার থেকে বারবার কী করতে হচ্ছে না, এই জিনিসটা আনা লাগতেছে না। তাহলে এটা হচ্ছে এর সুবিধা। আর আমরা যখন ইনসার্ট থেকে পিকচার করছিলাম, তখন এই পিকচারটা করলে যে পেজে আনবো শুধুমাত্র সেই পেজে থাকে, অন্য পেজে আসে না, তখন আমাদেরকে অন্য পেজে আনতে হতো। তাহলে এটা হচ্ছে একটা অসুবিধা। তার মানে দুইটারে কী আছে, সুবিধা অসুবিধা আছে, আপনাদের কাজ অনুযায়ী আপনারা এই কাজগুলো করে নেবেন। পেজ লোডে গেলাম, ওয়াটারমার্ক থেকে নো ওয়াটারমার্ক দিয়ে দেবো, কাস্টম ওয়াটারমার্ক এখানে দিলাম নো ওয়াটারমার্ক, ওকে, আগের মতো হয়ে যাবে। এরপর হচ্ছে পেজ কালার, পেজ কালার মানে কি, পেজের মধ্যে কালার দেবো। আমি যদি এখান থেকে গ্রিন ইউজ করি, সবগুলো গ্রিন হয়ে গেছে। এখান থেকে সেটা ব্ল্যাক ইউজ করা যায়, যখন যেটা লাগবে সেটা আমরা ইউজ করবো এখান থেকে। অথবা আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি ফিল ইফেক্টে ক্লিক করি, এখানে লেখা আছে 1 কালার 2 কালার, চাইলে এখান থেকে 2টা কালার ইউজ করা যায়। আমিও বসে দিলাম, ওকে। দেখছেন জিনিসটা, পেজ কালারে গিয়ে আমি যদি আবার ফিল ইফেক্টে যাই, এখানে করে দেবো রেড, এখানে করে দিলাম ইয়েলো, ওয়াও সুন্দর জিনিসটা। আবার পেজ কালারে গেলাম, আবার ফিল ইফেক্টে গেলাম, চাইলে এখান থেকে টেক্সচার্স দেওয়া যায়। এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করে ওকে দিই, ওই জিনিস চলে আসছে। আবার পেজ কালারে গেলাম, ফিল ইফেক্ট, চাইলে এখান থেকে প্যাটার্ন ইউজ করা যায়, ওকে। প্যাটার্নগুলো কালারও চেঞ্জ করা যায়, পেজ কালার ফিল ইফেক্ট, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। দেখছেন জিনিসটা কীরকম হয়ে গেল। তারপর কাছে পিকচার, চাইলে ছবি দেওয়া যাবে, সিলেক্ট পিকচার, ডেস্কটপে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট এই ছবিটাকে সিলেক্ট করে কী দিলাম, ইনসার্ট দিলাম, ওকে দিব। এখন ওই ছবিটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। ওগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে কালার অথবা ছবি ইউজ করা। তারপর আছে পেজ বর্ডার। পেজ বর্ডার জিনিসটা কি, এখানে আমরা আগে একটা কাজের কথা বলছিলাম, সেটা হচ্ছে টেক্সট বর্ডারের কথা, যেটাকে আমরা আগে বলছিলাম চারপাশে যে কালো দাগটা আছে সেটা হচ্ছে টেক্সট বর্ডার, অথবা এটাকে বলে মার্জিন অথবা টেক্সট বর্ডার, দুইটাকে একটা বললে হয়। কিন্তু এখানে অপশনটা হচ্ছে পেজ বর্ডার। এই পেজ বর্ডার এবং টেক্সট বর্ডারের মধ্যে পার্থক্য কী, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা একটা দেখি, প্রথমে এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বর্ডারে ক্লিক করলাম, বর্ডারে ক্লিক করে এখানে গেলাম, এই বর্ডার্স, এটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারটা এখন আমি শুধুমাত্র বর্ডার টেস্ট করবো। এই বর্ডারটা হচ্ছে আপনার টেক্সট বর্ডারের কাজ। এখান থেকে একটা বক্স দিব, হালকা পিডিটা বাড়া দিব, সেখান থেকে একটা কালার দিব, অটোমেটিক থেকে আমি একটা কালার দিলাম, ওকে দিলাম, বক্সটা আসছে। কিন্তু আমি যদি এই বক্সের লেখাগুলোকে একটু বাড়াই দিই, তখন দেখবেন বক্সটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে, এ বেড়ে গেছে ভিতর থেকে। অথবা আমি যদি এখান থেকে কোনো কিছু লিখে দিই, এগুলো এরকম আলাদা হয়ে যায়, তার মানে এরকম ঝামেলা করে। অথবা আমি যখন লেখাগুলো এভাবে কমাই দিব, ওটা অটোমেটিক কমতে থাকবে, বক্সের দাগটা দেখছেন অটোমেটিক কমতে থাকতেছে। তো আমরা যদি যখন এভাবে টেক্সট বর্ডটা ইউজ করবো, তখন এটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা পেজ বর্ডারটা ইউজ করবো। আমরা যখন পেজ বর্ডারে যাবো, এই বর্ডার থেকে আমি নাম করলাম, ওকে দিলাম, আবার পেজ বর্ডারে গেলাম, পেজ বর্ডার থেকে এখানে একটা বক্স সিলেক্ট করে ওকে দিব। এখন যদি দেখতে পাচ্ছেন এখানে লেখা কম ঠিক, কিন্তু পেজ বর্ডারটা কি আছে, পেজ বরাবর চারপাশে দেয়া আছে। এখন আমি যদি এখানে লেখা আরও বাড়িয়ে দিই,
দেখছেন, এটা কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না, যাই আছে তাই থাকবে। কিন্তু এটা যে এত দূরে চলে গেছে, এটা অবস্থা রাখলে কি এটা এখন কি টেক্সট বর্ডার কাজ করতেছে না। এটা হচ্ছে পেজ বর্ডার। এই পেজ বর্ডারটাকে আমরা টেক্সট বর্ডারে রূপান্তর করব। করার জন্য আবার পেজ বর্ডারে ক্লিক করব। এখানে একটা লেখা আছে অপশনস, ডান পাশে কোনো অপশানে গিয়ে এখানে এডজ অফ পেজ থেকে করে দেবো টেক্সট। ওকে ওকে, এটা করার পর দেখতে পাচ্ছেন এটা দূর থেকে কাছে চলে আসছে। কেন? কারণ এটা পেজ বর্ডার ছিল, এখন আমরা করে ফেলছি কি বর্ডার, টেক্সট বর্ডার। তাহলে আমরা পেজ বর্ডারকে টেক্সট বর্ডারে রূপান্তর করতে পারবো। এখন অনেক সময় দেখা যায় বর্ডার চারিদিকে স্ক্রল লাগতেছে না, একটা উপরে লাগতেছে একটা পাশে লাগতেছে, তাও করা যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে উপর থেকে তুলে দিলাম, অথবা পাশ থেকে তুললাম, নিচ থেকে তুললাম, বাস এর নিচ থেকে তুলে দিলাম, ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এখন পেজ বর্ডারটা দুই পাশে, একটা উপরে একটা বাম পাশে। চাইলে এভাবে করে জিনিসগুলো করা যাবে, অথবা এভাবে করে ডট দেওয়া যায়, অনেক ধরনের কাজ করা যায়, সেটা ইউজ করা যায়। যখন যেটা লাগবে সেটা আমরা এখান থেকে সুন্দর করে নেব। আমি এখান থেকে নাম দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইন্ডেনশন অথবা ইন্ডেন্ট, যেটাকে আমরা বলি। এই ইন্ডেন্টগুলো 4 ধরনের থাকে। অথবা আমরা যখন এখানে প্যারাগ্রাফে ক্লিক করব, ক্লিক করলে এখানে লেখা আছে ইন্ডেন্টস অ্যান্ড স্পেসিং। এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ইন্ডেনশনগুলো দেখা যাচ্ছে। এখানে বিফোর টেক্সট আছে, এখানে অ্যালাইনমেন্ট আছে, এখানে ইন্ডেনশনগুলো আছে, ফার্স্ট লাইন, হ্যাঙ্গিং, এগুলো আছে। তো আমরা কাজগুলো এখান থেকে না দেখে এখান থেকে সরাসরি দেখাই। এখান থেকে দেখলে জিনিসটা একটু বুঝতে কষ্ট হয়। তো আমরা এখানে রুলার থেকে দেখতে পাচ্ছি এখানে ইন্ডেনশনগুলো দেখা যাচ্ছে। এটা হলো ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এটা হলো হ্যাঙ্গিং ইন্ডেন্ট, এটা হলো লেফট ইন্ডেন্ট, আর এটা হলো রাইট ইন্ডেন্ট। এগুলোর কাজ কী? তো আমি লেখাগুলোকে একটু সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করার পর এখান থেকে ফার্স্ট লাইনটা ক্লিক করে যখন এভাবে পাশে টান দিব, তখন দেখতে পাচ্ছি এই লেখার প্রথম লাইনটা কী হয়ে গেছে, একটু দূরে গিয়ে সরে গেছে। যতটুকু আমি টেনে দিয়েছি ততটুকু। এখন কথা হচ্ছে এখানে শুধুমাত্র প্রথম লাইন কেন সরছে, বাকিগুলো সরেনি কেন? কারণ এই সবগুলো মিলে এখানে হচ্ছে প্যারাগ্রাফ একটা, কারণ এখানে কোনো এন্টার দেওয়া হয়নি। আমি যদি এখান থেকে কোনো একটা এন্টার দিয়ে দিই, এভাবে করে একটা এন্টার দিয়ে দিই, মাঝখানে এন্টার 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 এন্টার। এখন আমি যে সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে যদি ফার্স্ট লাইনটা ক্লিক করে এবার টান দিই, এখন দেখতে পাচ্ছেন ওই প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা কী হয়ে গেছে, দূরে গিয়ে সরে গেছে। আমি যতটুকু টেনেছি ততটুকু। তার মানে ফার্স্ট লাইনের কাজ হচ্ছে যে প্রতিটি প্যারাগ্রাফ প্রথম লাইনকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্টের কাজ। এবার আমি দেখি লেফট ইন্ডেন্ট, এটার কাজ কি? এটা সম্পূর্ণ বাম পাশ থেকে চলে যাবে, এই বাম পাশ থেকে চলে যাবে। ওগুলো সবগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখাবো তখন আরও এখানে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। এরপর হচ্ছে রাইট ইন্ডেন্ট, ডান পাশ থেকে চলে আসবে। তারপর হচ্ছে আপনার হ্যাঙ্গিং ইন্ডেন্ট, যেটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ কি? আমি এখানে যদি 1 লিখে স্পেস দিলাম, 2 লিখে দিলাম স্পেস, 3 দিলাম স্পেস, 4 দিলাম স্পেস। এখন এই লেখাগুলো সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা বিভিন্ন জায়গায় বইয়ে অথবা বিভিন্ন প্রশ্নপত্রে দেখতে পারি, সেটা হচ্ছে যে যেগুলো সংখ্যা থাকে, সংখ্যার নিচে কোনো কী থাকে না, টেক্সট থাকে না, শুধুমাত্র টেক্সটের নিচে টেক্সটগুলো থাকবে সমান আকারে। সেক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করার পর এখানে একটা নাম আছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, নামটা আসলে এভাবে ক্লিক করে টান দিব টেক্সট বরাবর। এখন ওই সংখ্যার নিচ থেকে কী হয়ে গেল, টেক্সটটা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ। তো জিনিসটা কীভাবে করলাম আবার দেখাচ্ছি। প্রথমে সবগুলোকে সিলেক্ট করলাম কন্ট্রোলে দিয়ে, সিলেক্ট করার পর এখানে ইন্টেনশনের মাঝখান বড় একটা লেখা আছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, নামটা আসলে ক্লিক করে টান দিব, জিনিসটা এভাবে বরাবর সরে যাবে। তারপর অপশনটা হলো ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফন্ট এবং সেন্ড টু ব্যাক এগুলো কেন লাগে, সেটা করার জন্য আমরা নতুন একটা পেজ নিব। এখানে ইনসার্ট থেকে শেপস, আপনি একটা শেপস নিয়ে আসি। এই শেপসে একটা কালার দিলাম ব্ল্যাক, কন্ট্রোল চেপে একটা কপি করলাম, সেটা দিলাম ব্লু, কন্ট্রোল চেপে একটা কপি করলাম, সেটাকে দিলাম রেড। এখন এখানে 3টা অবজেক্ট দেওয়া আছে। এখানে সবার উপর আছে রেড, মাঝখানে আছে ব্লু, তারপর আছে ব্ল্যাক। আমি যদি এই রেডটাকে সবার শেষে পাড়ে দিতে চাই, তখন আমাকে কী করতে হবে, পেজ লেআউট থেকে এই সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে। এখান থেকে সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাক দেখতে পাচ্ছেন জিনিসটা সবার শেষে চলে গেছে। আবার আমার যদি এই লালটাকে সবার উপর আনতে হয়, তাহলে এখান থেকে ব্রিং টু ফন্টে ক্লিক করবো, লেখা আছে ব্রিং টু ফন্ট, তাহলে সবার উপরে উঠে গেছে। কিন্তু আমার যদি এটা প্রয়োজন হয় ব্ল্যাকের উপরে ব্লুর নিচে, মানে মাঝখান বরাবর, অথবা ব্ল্যাকটাকে আমি ব্লুর উপর তুলবো, রেডের নিচে থাকবে, মানে মাঝখান বরাবর থাকবে, সেক্ষেত্রে ব্ল্যাকটাকে প্রথমে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে দিব ব্রিং ফরওয়ার্ড। এখন এই ব্ল্যাকটা আছে ব্লুর উপরে, রেডের নিচে। এভাবে করে আমরা ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক কাজগুলো করে দেখতে পারি।
এরপর হচ্ছে ট্যাক্স টাইপিংয়ের কাছে আমরা আগে দেখেছিলাম ইনসার্ট থেকে পিকচার যখন আনছিলাম, এখানে অপশনটা যেহেতু আছে এখানে 8টা কাজ বাড়তি আছে সেটা দেখাই। সেটা করার জন্য আমি এখানে যেখানে যে কাজটা রাখলাম, কাজটা রাখার পর ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব, ডেস্কটপ, এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম। লেখাগুলো এলোমেলো হয়ে গেছে, এই অবস্থায় আমি পেজ লেআউটে গিয়ে ট্যাক্স টাইপিং থেকে এখান থেকে ট্রাইটে ক্লিক করে দিব। এখন জিনিসটা সুন্দরভাবে একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে কি একটা ইমেজের চারপাশে অটো টেক্সট চলে আসছে, দেখছেন? যেগুলো আমরা বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে দেখে থাকি, যে এক পাশে একটা মানুষের নাম দেওয়া থাকলে অথবা মানুষের থাকলে ওই মানুষের জীবনীটা চারপাশে দেওয়া হয়। তাহলে এই জিনিসটা এভাবে করা যায় ট্যাক্স টাইপিংয়ের মাধ্যমে। জিনিসটা আরেকবার দেখাই, ইনসার্ট থেকে পিকচার, যেমন আমি পিকচার নিয়ে আসি, এখান থেকে এই পিকচারটা আমার পিকচারটা আনলাম, কারণ এটা ব্যাকগ্রাউন্ড নেই তাই আমি এটাই দেখাচ্ছি। পেজ লেআউট থেকে ট্যাক্স টাইপিং এখান থেকে দিলাম থ্রু, অথবা ট্রাইরে ক্লিক করলাম, জিনিসটা হয়ে গেল, এখান থেকে জুম আউট করে দিলাম, বাস। এটাই হচ্ছে আমাদের ট্যাক্স টাইপিংয়ের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।